টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওনাথ। আজ আমরা কথা বলবো সরকার যে শ্রম সংস্কার কমিশন গঠন করেছে, সে কমিশন আজকে যে প্রতিবেদন দিয়েছে, সে প্রতিবেদনে আসলে কি আছে সে বিষয়ে। আর এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। জনাব সুলতান উদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটু যদি জানতে চাই শুরুতে আপনার কাছে, আপনারা আসলে আজকে প্রতিবেদন জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে, তো প্রতিবেদনে আসলে কি কি সুপারিশ করেছেন বাংলাদেশের শ্রমিকদের অধিকার এবং তাদের মর্যাদা রক্ষায়? অনেক ধন্যবাদ। আসলে প্রতিবেদনটা তো পুরো সুপারিশগুলোই হচ্ছে অধিকার এবং মর্যাদা রক্ষায়, এবং সুপারিশের সংখ্যা একটু বেশি, কারণ জানেন যে বাংলাদেশের শ্রমিকদের সমস্যাও অনেক। শ্রমিকের সংখ্যা যেমন 8 কোটি, সমস্যাও অনেক। তো সুতরাং যদি একদম ন্যূনতম সুপারিশও দিতে হয় তত এর সংখ্যা অনেক ছাড়িয়ে যাবে। যদিও আমরা এখন পর্যন্ত সুপারিশ ওইভাবে গণনা করিনি, কিন্তু আমরা সুপারিশের আবার সুপারিশ আছে, সুপারিশ থেকে বাছাই করে আমরা 25টি সুপারিশকে এই সুপারিশগুলো নির্যাস হিসেবে ধরেছি। মানে 25টি প্রধান না, সবগুলোই সমস্যা যখন প্রত্যেকটাই প্রধান, সমস্যা ছোট বড় হয় না। কিন্তু আমরা মনে করেছি মোটা দাগে এই 25টি বিষয়ে যদি সরকার নজর দেয়, বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে, তাহলে একটা পরিবর্তন, একটা রূপান্তরের সুযোগ আসতে পারে আমাদের মধ্যে। তার মধ্যে প্রথমত হচ্ছে যে সকল শ্রমিককে একটি সার্বজনীন শ্রম আইনের মধ্যে নিয়ে আসা। আপনারা জানেন যে বাংলাদেশে একটা বিপুল সংখ্যক শ্রমিক, প্রায় 85% অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক, তারা কোনো সুরক্ষার মধ্যেই নেই। তাদের আইন তাদের কভার করে না, তাদের কোনো নিয়োগপত্র নেই, নিয়োগপত্র চাইতেও পারে না তারা, কারণ যেহেতু আইনে নেই। তাদের মজুরির কোনো মানদণ্ড নেই, তাদের কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেই। প্রথম সুপারিশ হচ্ছে এটা, যে কয়েকটা বিষয় প্রত্যেক মানুষ যে কাজ করে, জীবিকার বিনিময়ে যে কাজ করে, তাকে কয়েকটি অধিকার তার একদম সুনির্দিষ্ট থাকতে হবে এবং সেটা আইন দ্বারা সুরক্ষিত হতে হবে। আমাদের একটা হচ্ছে তার সে যে কাজটা করে সেটা স্বীকৃতি, যে সে একজন শ্রমিক। তার নিয়োগের একটা স্বীকৃতি, যে সে একদিনের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছে না 10 বছরের নিয়োগপ্রাপ্ত হয়েছে, এটা একটি স্বীকৃতি থাকতে হবে যে অমুক সেই জায়গায় এই মালিকের অধীনে সে নিয়োগপ্রাপ্ত। 2 নম্বর হচ্ছে যেন কোনো না কোনো সামাজিক নিরাপত্তার কর্মসূচির মধ্যে আসে এবং তার একটা জাতীয় ন্যূনতম মজুরির মানদণ্ড ঠিক থাকে। তার স্বাস্থ্য নিরাপত্তার ব্যাপারে যেন একটা সুরক্ষা থাকে, সে দুর্ঘটনা না ঘটে, ঘটলে সে যেন একটা ক্ষতিপূরণ পায়। আর তার জন্য ট্রেড ইউনিয়ন গঠন, যোগদান এবং প্রতিনিধিত্ব করার অধিকারটা থাকে। এটি হচ্ছে প্রথম ব্যাপার। এখন এইটাকে কেন্দ্র করেই আমরা এর জন্য যে প্রশাসনিক সংস্কার দরকার সেটা নিয়ে আলোচনা করেছি, যে কি ধরনের প্রশাসনিক ব্যবস্থা হলে শ্রমিকের এই সুরক্ষাগুলো নিশ্চিত করা যাবে। তার মধ্যে একটি হচ্ছে আমরা বলেছি যে বর্তমান যে ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থাগুলোর সাথে একটা নতুন 2টি অধিদপ্তর করতে হবে, যেখানে একটা কর্মসংস্থানের, একটা সামাজিক নিরাপত্তা। আমাদের একটা ডেজিগনেটেড ডেস্ক থাকতে হবে প্রত্যেক জেলায় শ্রম দপ্তরে, যেখানে শ্রমিক তার কোনো প্রাপ্য না পেলে বা বৈষম্য শিকার হলে সে যেন অভিযোগ করতে পারে, মানে অভিযোগ করতে পারে এবং প্রতিকার পায় যেন। আর যে কোনো বিপদ আপদে সে যেন কোনো না কোনো সামাজিক নিরাপত্তা স্কিমে সুরক্ষা পায়। আমি সবগুলোই সম্ভব হবে যদি তার সংগঠিত হওয়ার অধিকার থাকে। সে যেই হোক না কেন, সে সংগঠিত হবে, সে তার দাবি দেওয়া নিয়ে কথা বলতে পারবে, এটা নিশ্চিত করতে হয়। এই হচ্ছে মোটা দাগে আসলে মূল সুপারিশ। এর বাইরে সুপারিশ আছে, যেমন আমরা সার্বজনীন মাতৃত্বকালীন সুরক্ষার কথা বলেছি। আপনারা একটা সুপারিশ করেছেন, আমি যেটা দেখেছি, যে দেশের শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের একটা সুপারিশ করেছেন। এটা আসলে কিভাবে মানে বাস্তবায়িত হতে পারে বলে আপনি মনে করেন? এইটা বাস্তবায়িত মানে সরকার একটা মানদণ্ড ঠিক করে দিবে। সরকারের যে তথ্যপত্র আছে, সরকারের মূল্যস্ফীতির যে সরকারই তো ডিক্লেয়ার করে না এবছর কত মূল্যস্ফীতি হচ্ছে, কস্ট অফ লিভিং কত, এটা মনে করে একটা স্থায়ী মজুরি কমিশন গঠিত হবে। সেই স্থায়ী মজুরি কমিশন আপনার প্রতি বছর 3 বছর পর পর একটা মজুরি ঘোষণা করবে, যে এর নিচে কেউ পেতে পারবে না, এর উপরে মিনিমাম খাতোয়ারি হতে পারবে, এর উপরে দর কষাকষি হতে পারবে, কিন্তু এর নিচে কেউ পেতে পারবে না। এটা গভর্নমেন্ট প্রজ্ঞাপন দিয়ে করবে, কিন্তু এটা করার জন্য আবার গভর্নমেন্টকে একটা কমিটি করতে হবে ত্রিপক্ষীয়। সেখানে মালিকদের প্রতিনিধি থাকবে, শ্রমিকদের প্রতিনিধি থাকবে এবং আপনার বিশেষজ্ঞরা থাকবে, তারা সবাই মিলে করবে। আরেকটা বিষয় আপনারা বলেছেন, যে যেটা আমি একটু দেখলাম, যে এটা কর্মক্ষেত্রে আর কি শ্রেণীভেদে মানে সম্বোধনের বিষয়টা আপনারা তুলে এনেছেন, যে কাউকে তুই বা
তুমি বলা যাবে না, সে বিষয়টা যদি একটু আমাদেরকে বলেন। এটা তো অবশ্যই তাদের মর্যাদা। সবকিছুই তো শুরু হবে একটা মর্যাদাকর শ্রম পরিবেশ থেকে, তাই না? যদি আপনার শ্রমিকদের প্রতি শ্রমের প্রতি যদি মর্যাদাবোধ না থাকে তাহলে তো কোনো অধিকারই শুরু হবে না। কারণ আমরা ধরেই নিয়েছি যে একজন গৃহ শ্রমিক, তার কোনো মর্যাদা নাই, তার কোনো সম্মান নাই, তাকে যেভাবে ইচ্ছা ট্রিট করা যায়। এই যে ধরে নেওয়াটা থেকে বেরিয়ে আসতে হবে। তাকে মাও বুয়া ডাকে, আবার ছেলেও বুয়া ডাকে, নাতিও বুয়া ডাকে, অথচ তার তো একটা নাম আছে, তাই না? অতএব এইটা শ্রমের মর্যাদা হচ্ছে যে কোনো জাতির একটা মর্যাদাবান জাতি হতে হলে তার মানুষের মর্যাদা নিশ্চিত করতে হবে। মানুষের মধ্যে একদম প্রান্তিক মানুষ যারা, তাদের যদি মর্যাদা নিশ্চিত না হয় তাহলে কিন্তু জাতির মর্যাদা নিশ্চিত হবে না। এই জন্য আমরা বলেছি, এবং এটা শুরুই হয় সম্বোধন দিয়ে। যেমন রিক্সাওয়ালার আমরা নাম ডাকি না, মামা ডাকি, তারপর তুই ডাকি। এই যে এই সম্বোধনের ব্যাপারটা আমাদের পরিবর্তন করলে ধীরে ধীরে দেখুন, যখনই আপনি একজন লোককে আপনি বলবেন তখনই তার প্রতি আপনার একটা কিন্তু, বা তুমি বলবেন না তখনই কিন্তু তার একটা হবে। আর তুমিই বা বলবে কেন যদি খুব অনানুষ্ঠানিক না হয়, আপনার সম্পর্ক না হয়, তাই না? এটা আমরা একটা কতগুলো জিনিস আমরা ধরেছি যে যেখান থেকে শুরু করা, যে সম্বোধন একটা শুরু করা। তারপর ওই যে মাতৃত্বকালীন সুরক্ষাটা, এটা শুরু করার জন্য যে কতজন মানুষের মাতৃত্বকালীন সুরক্ষা লাগে, বেশি লোকের লাগে না তো, এটা রাষ্ট্র করতে পারবে না কেন? সেটা আপনারা 6 মাস বলেছেন। 6 মাস বলেছি, এবং আমরা বলেছি যে ইচ্ছা করলে একজন নারী 2 বছর পর্যন্ত আপনার বাড়াতে পারবে। সে হয়তো বিনা বেতনে ছুটি নিবে, বা তাকে সে কোনো হালকা কাজ করবে, অথবা তাকে যদি অনলাইনে সুবিধা থাকে তাকে অনলাইনে সুবিধার কাজ দিতে, কত কিছু সদ ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায়। অনেক কিছু করে আপনার এখন তো পার্ট টাইম কাজও করে মানুষ, তাই না? তো একজন আপনার পার্ট টাইম কাজে নিশ্চয়তা দিবেন যে ঠিক আছে তুমি অর্ধেক সময় করবা, তার বেতন কম হবে, সেই জন্য অসুবিধা কি? আপনারা আরেকটা সুপারিশ করেছেন, সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে যৌন হয়রানি দূর করার জন্য আপনারা 2009 সালের হাইকোর্টের যে নির্দেশনার আলোকে একটি যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নের সুপারিশ করেছেন। এই বিষয়টা যদি একটু আমাদেরকে আর একটু বিস্তারিত বলতেন। এটা তো হাইকোর্টের নির্দেশনা তো আছেই, কিন্তু তার সাথে সাথে আমরা আবার আইএলও কনভেনশন 190 যেটা রেটিফিকেশনের দাবি তুলেছি, এবং সেটা সুপারিশ করেছে এই কারণে যে এটা ব্যাপকভাবে কর্মক্ষেত্রে হয়রানির বিরুদ্ধে একটা মানদণ্ড তৈরি করেছে। শুধু যৌন না, আমরা যৌন হয়রানি সহ সব ধরনের হয়রানি, নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে একটা সুরক্ষা চাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে ওইটা, কিন্তু অন্যান্য ক্ষেত্রেও যাতে একটা সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়া যায়, সেজন্য আমরা ওই 190 রেটিফাই করলে সেখানে মানদণ্ড দেওয়া আছে যে কত ধরনের কি করতে হবে। কিন্তু আপনারা যদি গৃহ শ্রমিকদের নির্যাতনের কথা দেখেন, বা বিভিন্ন সময় আমরা কারখানা পর্যায়ে যে নির্যাতনগুলো দেখি, এগুলো দেখলে এটা তো এখন একটা জরুরি হয়ে পড়ছে, তাই না? যাতে এর একটা মানদণ্ড তৈরি হয়ে গেছে। এখন যেগুলো আছে এগুলো আসলে কোনো সুনির্দিষ্ট না। কোথাও আছে আপনার অশোভন আচরণ করতে পারবেন না, কোথাও আছে একটা কমিটি আছে, সেই কমিটিতে আবার বাইরের লোক নাই, যেটা হাইকোর্ট বলছে নিজেরা কত সমাধান হয়। আরেকটা বিষয় আপনারা বলেছেন যে সাম্প্রতিক সময়ে যে শ্রমিক আন্দোলনের যেসব শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে সেসব মামলা দ্রুত প্রত্যাহারেরও একটি দাবি আপনারা জানিয়েছেন। তো সেটা আসলে কোন কোন ঘটনার প্রেক্ষিতে আপনারা এটা? এইটা 2023-এর মজুরি যখন ঘোষণা হয় তখন দেখবেন হাজার হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা দিচ্ছে। এই সম্প্রতি যে আপনার কিগুলা হয়েছে, বকেয়া মজুরির দাবিতে আমার টাকা আমি পাই একজনের কাছে, সেইটা দিবে না, সেটার জন্য আন্দোলন করতে গিয়ে আপনার গুলি হয়েছে, সেটার জন্য আন্দোলন করতে গিয়ে শ্রমিক মারা গেছে, মামলা হয়েছে। সেগুলো আমরা বলছি যে শিল্প অসন্তোষ একটা বিশেষ ধরনের অসন্তোষ। এটা সারা পৃথিবীতে একটা মধ্যস্থতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে ফয়সালা হয়। আর যদি আলোচনার মাধ্যমে ফয়সালা না হয় তাহলে আপনার আরবিট্রেটার আসে। এটা আইন শৃঙ্খলা, এটা কোনো ফৌজদারি বিষয় না, এটা আইন শৃঙ্খলার বিষয় না। তারপরে যদি একান্তই আইন শৃঙ্খলার অবনতি হয় সেক্ষেত্রে আপনার পুলিশি ব্যবস্থা হতে পারে, কিন্তু সেই ব্যবস্থা তো অজ্ঞাতনামার বিরুদ্ধে হতে পারে না, যিনি সুনির্দিষ্টভাবে দায়ী তার নামে হবে, তাই না ব্যাপারটা? মানে আপনারা অজ্ঞাত যে হাজার জনের বিরুদ্ধে মামলা দিয়ে দেওয়া, এই বিষয়গুলোকে যেন আপনার বন্ধ হয়, সেই জন্য আপনারা আসলে এই সুপারিশটা করেছেন। হ্যাঁ, এটা বন্ধ করতেই হবে। এটা বন্ধ না করে বাংলাদেশের ভাবমূর্তিই থাকবে না। বাংলাদেশে আপনার বিদেশে একটা নিউজ যদি হয় যে 40,000 অজ্ঞাতনামা ব্যক্তি, কোনো দেশে যদি কোনো শিল্পের বিরুদ্ধে 40,000 মানুষ রাস্তায় নামে, তাহলে তো এটা তো কোনো আপনার হয় না, হয় কি কোনো? এটা তো শিল্পের জন্য কোনো সুখকর ব্যাপার নয় না, দুঃখের হবে। আরেকটা বিষয় একটু যদি আপনার কাছে জানতে চাই, যে বিশেষ করে আপনারা তো আজকে প্রতিবেদনটি মানে প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন।
তো সেখানে মানে আপনারা মনে করছেন যে খুব দ্রুততম সময়, আমি যদি বলি যে খুব স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য, তারপরে যে মধ্য বা মধ্যমেয়াদী সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য এবং দীর্ঘ সময় বাস্তবায়নযোগ্য, এভাবে কি কোনো ভাগ করে দিয়েছেন আপনারা আপনাদের না, সুপারিশ? আমরা বলেছি যে আমরা একটা অ্যাকশন প্ল্যানের মতো করে দেবো। যে সমস্ত সুপারিশগুলো আমরা করেছি সেগুলোর কাঠামোগুলো আমরা তৈরি করে দেবো একটা, এবং এই অ্যাকশন প্ল্যানের মতো আমরা করবো। তো এটা আপনারা সরকারের পক্ষ থেকে আপনারা কেমন রেসপন্স পেয়েছেন, বিশেষ করে প্রধান উপদেষ্টার কাছ থেকে? প্রধান উপদেষ্টা খুবই আন্তরিক এবং উনি একদমই বিষয়টা সম্পর্কে সবচেয়ে ভালো লেগেছে যে উনি একদম খুঁটিনাটি বিস্তারিত সব জানে। শ্রমক্ষেত্রের কি সমস্যা, এর গুরুত্ব কতখানি, এর আন্তর্জাতিক এবং জাতীয় ক্ষেত্রে দেশের করণীয় কি, এগুলোর ব্যাপারে উনি খুবই অকাতল। এটা খুবই ভালো লেগেছে এবং উনি এর গুরুত্ব, এর প্রস্তুতির ব্যাপারেও জানে। সুতরাং আমরা মনে করি যে আমরা যদি এগোতে পারি সম্মিলিতভাবে, যেহেতু এই সুপারিশটা মালিক, শ্রমিক, বিশেষজ্ঞ সবাই মিলে আমরা করেছি, সবাই যদি, এবং এখানে কোনো ভিন্ন মত ছিল না, সবাই এগোতে পারলে আমরা একটা রূপান্তরের দিকে যেতে পারবো। সেক্ষেত্রে আপনি মনে করছেন যে এই সুপারিশগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের শ্রমিকের অধিকার এবং মর্যাদা আসলে বিশ্বের অন্যান্য উন্নত দেশের একটি পর্যায়ে চলে যাবে বলে আপনি আশা করছেন? হ্যাঁ, এবং তার মাধ্যমে দেশও একটা উন্নয়নের দিকে যাবে, মর্যাদা। মনে করি যে আমরা এগোতে পারবো, আমরা পারবো, এবং আমাদের দেশের জন্য পারতে হবে, শিল্পের জন্য পারতে হবে, শ্রমিকের জন্য পারতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।